আচ্ছা, ধরুন একজনের কথা, নাম না হয় দিলাম অজয়। হয়তো সে আগে দিনের অনেকটা সময়ই আলসেমি করেই কাটাতো। কিন্তু তারপর একদিন সে ভাবল, না, নিজের সময়টাকে নিজের জীবনটাকে একটু নিয়ন্ত্রণে আনবে। হ্যাঁ, এই পরিবর্তনটা কিন্তু অনেকের জীবনেই আমরা দেখি, তাই না? একদম। কেউ কেউ দারুণভাবে নিজেদের লক্ষ্যে এগিয়ে যায়, অথচ দেখবেন অন্য কেউ যোগ্যতা কিন্তু কম নয়, তাও যেন এক জায়গাতেই আটকে আছে। ঠিক, এই তফাৎটা কেন হয়? সেটাই, কেন এই ফারাক? আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে একটা হিন্দি বইয়ের সারাংশের কিছু অংশ আছে, ও আচ্ছা। যেখানে আত্মনিয়ন্ত্রণ আর জীবনে একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি আনার উপায় নিয়ে কথা বলা হয়েছে। ইন্টারেস্টিং। আমাদের লক্ষ্য হলো এখান থেকে কাজের কৌশলগুলো সহজভাবে বুঝে নেওয়া। ঠিক। আর এই আলোচনা শুরু করতে গেলে আমার মনে হয় প্রথম যে জিনিসটা পরিষ্কার হওয়া দরকার সেটা হলো প্রেরণা মোটিভেশন আর শৃঙ্খলা ডিসিপ্লিন, এই দুটো তফাৎ। হ্যাঁ, এটা খুব গুলিয়ে যায় অনেক সময়। একদম। প্রেরণা বুঝলেন খুব জোরালো মনে হতে পারে, কিন্তু এটা অনেকটা ঢেউয়ের মতো, আসে আবার চলেও যায়। অস্থায়ী। ঠিক, কিন্তু শৃঙ্খলা হলো সেই অভ্যাস বা সিস্টেমটা যা আমরা নিজেরা তৈরি করি, আর সেটাই আমাদের চালিয়ে নিয়ে যায় যখন ওই প্রেরণার জোরটা থাকে না। ইচ্ছে না করলেও কাজটা চালিয়ে যাওয়া। এক্স্যাক্টলি। ধরুন জিমে যাওয়া বা নতুন কিছু শেখা, যারা নিয়মিত করে তারা কি সবসময় খুব মোটিভেটেড থাকে? না। তা তো নয়। তারা আসলে একটা নিয়ম বানিয়ে ফেলেছে, সেই নিয়মটাই তাদের ঠেলে নিয়ে যায়। এটা অনুভূতির উপর ভরসা করা নয়, নিজের কাছে করা প্রতিশ্রুতির উপর ভরসা করা। কিন্তু এই প্রতিশ্রুতিটা ধরে রাখব কিভাবে? সেই ভেতরের জোরটা, সেটা কোথা থেকে আসবে? শুধু নিয়ম মানতে হবে বললেই তো হয় না। এখানেই আসছে ওই কেনর ব্যাপারটা, আপনার ভাই উপাদানটিতে কিন্তু এইটার উপর খুব জোর দেওয়া হয়েছে। আচ্ছা। যে কোনো শৃঙ্খলা যদি টিকিয়ে রাখতে হয়, তবে তার পেছনে একটা খুব শক্ত, খুব ব্যক্তিগত কারণ থাকা চাই। খুব ব্যক্তিগত? হ্যাঁ, এই কেন জিনিসটা যদি নিজের কাছে পরিষ্কার না থাকে, তাহলে যে কোনো রুটিন দেখবেন কিছুদিন পরেই ভেঙে পড়বে, পড়ারই কথা। আর এই কারণটা, সেটা যেন একেবারে নিজের ভেতরের কোনো গভীর ইচ্ছা বা স্বপ্ন হয়, অন্যকে দেখানোর জন্য বা সামাজিক চাপে পড়ে নয় কিন্তু। ঠিক, বাইরের চাপে হলে সেটা টিকে না। একদম না। এই কেনটাই তো আসল চালিকা শক্তি, কঠিন সময়ে ওটাই হাল ধরতে সাহায্য করে। এই কেন খুঁজে বের করা, এটাই তো মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে আত্মনিয়ন্ত্রণের কথা হচ্ছে, এটা কি শুধুই মনের জোরের খেলা, নাকি এর পিছনে কোনো বিজ্ঞান বা বায়োলজি কিছু আছে? অবশ্যই আছে, আছে তো। আমাদের মস্তিষ্ককে সহজভাবে বললে দুটো চালকের সাথে তুলনা করা যেতে পারে। দুটো চালক কিরকম? একজন হচ্ছে ধরুন আমাদের আদিম সত্তা, সে চায় তাৎক্ষণিক আনন্দ, তাৎক্ষণিক আরাম, এখনই টিভি দেখব, এখনই একটু ভালো কিছু খাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝি, লোভী মনটা আর কি। অনেকটা তাই। আর অন্য চালক হলো আমাদের মস্তিষ্কের সামনের অংশটা, ওই যে প্রিফ্রন্টাল কর্টেক্স। সে ভবিষ্যতের কথা ভাবে, পরিকল্পনা করে, আসল লক্ষ্যের দিকে এগোতে চায়। ও আচ্ছা, তো সমস্যাটা কোথায় হয়? সমস্যা হয় যখন আমরা ক্লান্ত থাকি বা খুব মানসিক চাপে থাকি, তখন ওই আদিম সত্তা প্রথম চালক স্টিয়ারিংটা নিজের হাতে নিয়ে নেয়। আর আমরা লক্ষ্য থেকে সরে যাই। ঠিক, নিজের ভালো বুঝেও উল্টোপাল্টা করে ফেলি। এই জন্যেই তো আত্মসংযমকে একটা পেশির মতো বলা হয়। পেশি? ব্যায়াম করতে হবে? অনেকটা সেরকমই। নিয়মিত চর্চা করলে এটা শক্তিশালী হয়। যেমন ছোট ছোট প্রলোভন ইচ্ছে করে এড়িয়ে যাওয়া, বা যে কাজটা করতে ভালো লাগছে না সেটাও সময় মতো করে ফেলা। এই চর্চাগুলো পেশিটাকে শক্ত করে। বাহ, দারুণ উপমা তো। তার শুধু উইল পাওয়ার দিয়ে ওই আদিম চালককে সবসময় হারানো মুশকিল। খুব মুশকিল। পরিবেশটাকেও তাহলে সাহায্যকারী বানাতে হবে, তাই না? যাতে ওই দ্বিতীয় চালক পরিকল্পনাকারী অংশটা সহজে জিততে পারে। একদম ঠিক পয়েন্ট। নিজের চারপাশে বিক্ষেপ তৈরি করে এমন জিনিস সরিয়ে ফেলাটা খুব জরুরি। কাজের জন্য একটা নির্দিষ্ট পরিবেশ তৈরি করা। আর এই প্রসঙ্গে সকালের সময়টার উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে উপাদানটিতে। সকালবেলা কেন? বলা হচ্ছে সকাল হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ ওই সময়টায় সাধারণত আমাদের ইচ্ছাশক্তি বা মানসিক জোর, ওই উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে। ও আচ্ছা, দিনের শুরুতে এনার্জি বেশি থাকে বলে। হ্যাঁ,
তাই ওই সময়টাকে কিছু কনশিয়াস অভ্যাস, যেমন ধরুন একটু ধ্যান করা বা কিছু পড়া বা অন্তত দিনের পরিকল্পনাটা গুছিয়ে নেওয়া, এগুলোর জন্য ব্যবহার করাটা খুব কার্যকর। ঠিক ঠিক। নিয়মিত এটা করতে থাকলে ওই শৃঙ্খলাটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়, এমনকি নিজের পরিচয়ের অংশ হয়ে যায়। আমি একজন মনোযোগ মানুষ। এটা খুব যুক্তিযুক্ত মনে হচ্ছে। দিনের শুরুটা নিয়ন্ত্রণে থাকলে বাকি দিনটাও যেন সহজ হয়ে যায়। আচ্ছা, আরেকটা মজার জিনিস পেলাম, সেটা হলো না বলার শৃঙ্খলা। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত শৃঙ্খলা বলতে আমরা বুঝি কিছু একটা করা, কিন্তু এখানে না করার কথা বলা হচ্ছে। এটা একটু বুঝিয়ে বলবেন? দেখুন, শৃঙ্খলা মানে তো শুধু সঠিক কাজগুলো করা নয়। এর মানে এটাও যে কাজগুলো অপ্রয়োজনীয় বা আপনার লক্ষ্যের সাথে যাচ্ছে না, সেই কাজ বা অনুরোধগুলো থেকে নিজেকে বাঁচানো। নিজের সময় আর শক্তি বাঁচানো আর কি। একদম। আমাদের সবারই তো সময় আর এনার্জি সীমিত, তাই না? তো যদি সব অনুরোধে, সব প্রস্তাবে হ্যাঁ বলতে থাকি, তাহলে নিজের যে আসল লক্ষ্যগুলো, সেগুলোকে তো আমরা অজান্তেই না বলে দিচ্ছি। বাহ, এটা তো অন্যভাবে ভাবা। হ্যাঁতে হ্যাঁ মিলানো মানে নিজের জরুরি কাজকে না বলা। ঠিক। তাই এই না বলতে পারাটা আসলে অভদ্রতা নয়, এটা হলো নিজের লক্ষ্যের প্রতি দায়বদ্ধতা, নিজের প্রায়োরিটি নিয়ে স্বচ্ছ থাকা। মানসিকভাবে হয়তো একটু কঠিন শুরুতে, কিন্তু দরকারি। আচ্ছা, মানুষ তো ভুল করেই। ধরুন কেউ একটা রুটিন তৈরি করল, কিন্তু কয়েকদিন পর পারল না, লাইন থেকে সরে গেল, তখন কি হবে? অপরাধবোধে ভুগবে? এখানেই তো আসে দৃঢ়তা বা রেজিলিয়েন্সের ধারণাটা। উপাদানটি কিন্তু পরিষ্কার বলছে, শৃঙ্খলা মানে এই নয় যে আপনি নিখুঁত রোবটের মতো চলবেন, সেটা সম্ভবও না। না, তা তো নয়। মাঝে মাঝে বিচ্যুতি আসবেই, লাইফ হ্যাপেন্স। আসল পরীক্ষাটা কিন্তু ওই নিখুঁতভাবে চলার মধ্যে নয়। তাহলে কোথায়? আসল পরীক্ষা হলো পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে পারছেন কিনা, ট্র্যাকে ফিরতে পারছেন কিনা। মানে হাল ছেড়ে না দেওয়া। একদম। ভুল বা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, কিন্তু অতিরিক্ত অপরাধবোধে না ভুগে আবার নতুন করে শুরু করা। এই মানসিকতাই লম্বা দৌড়ে টিকে থাকার জন্য জরুরি। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে শৃঙ্খলা কোনো স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন, জীবনযাপনের একটা পদ্ধতি। ঠিক তাই। এই লম্বা যাত্রায় টিকে থাকতে হলে মূল জিনিসগুলো কি কি মনে রাখতে হবে, সংক্ষেপে যদি বলেন? সংক্ষেপে বললে কয়েকটা জিনিস খুব জরুরি। একটা খুব শক্তিশালী কেন বা উদ্দেশ্য, যা আপনাকে সবসময় চালিত করবে। আচ্ছা। 2, নিজের প্রতি একটু সহানুভূতি, মানে খারাপ দিনে নিজেকে বকাবকি না করে ক্ষমা করে আবার শুরু করার মতো মন। ঠিক। 3, একটা সহায়ক পরিবেশ আর কিছু নির্দিষ্ট অভ্যাস তৈরি করা। আর 4, ধীরে ধীরে এই শৃঙ্খলা বোধকে নিজের পরিচয়ের অংশ করে তোলা। ভাবা যে আমি এমন একজন যে নিজের কথার দাম রাখে, নিজের প্রতিশ্রুতি পালন করে। ম্যারাথনের মতো ছোট ছোট স্টেপ, কিন্তু লাগাতার। এক্স্যাক্টলি। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখাটা খুব দরকার। সব মিলিয়ে যা বোঝা গেল, শৃঙ্খলা ব্যাপারটা আসলে বাইরের কোনো চাপানো নিয়ম নয়, বরং এটা নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়ার একটা উপায়। আর এটা কিন্তু এক ধরনের স্বাধীনতা এনে দেয়, তাই না? অবশ্যই। শৃঙ্খলায় স্বাধীনতা দেয়। শুরুতে যে অজয়ের কথা বলেছিলাম, তার পরিবর্তনের গল্পটাও তো আসলে এটাই বলছে। ঠিক তাই। আর এই আলোচনা থেকে যদি একটা শেষ ভাবনা আমরা রেখে যেতে পারি, সেটা হলো উপাদান্তরের মূল কথাই হলো শৃঙ্খলা হয়তো দেখতে খুব গ্ল্যামারাস নয়, এর তেমন প্রচারও নেই। ঠিক। কিন্তু এটাই সেই আসল ভিত, সেই নীরব শক্তি যা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হওয়া লক্ষ্যকেও সম্ভব করে তোলে। আর প্রশ্নটা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের জীবনে শৃঙ্খলা আনতে আমরা প্রত্যেকে কোনো একটা ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিতে পারি। ভাবনার বিষয়।